হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ বিশ্বরূপ। আজ আমরা ভেক্টরসের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস করব, যেগুলো বিভিন্ন ধরনের বিগত পরীক্ষায় তোমাদের এসেছে। সেগুলোকে তোমাদেরকে ডিটেলস আমি এক্সপ্লেনেশন সহ এগুলোকে বুঝিয়ে দেব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের যাদের ভেক্টর নিউমেরিক্যালসের উপর একটু দুর্বলতা আছে, তো তাদের ক্ষেত্রে তো এটা বিশেষভাবে উপকারী হবে আশা করছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। হয়তো একটু ভিডিওটা লেন্দি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও এটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করবে। এবং যদি কোনো স্টুডেন্ট এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক। প্রথম আমি কিছু তোমাদেরকে একটা প্রবলেম সেট তৈরি করেছি, সেই প্রবলেম সেট থেকে আমি প্রবলেমগুলো করাবো। প্রথম প্রবলেম হচ্ছে, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর ধরো এ, একটা ভেক্টর যেটা এক্স অ্যাক্সিসের সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। অপর একটা ভেক্টর ধরো বি ভেক্টর, বি একটা ভেক্টর, সেই বি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। আর সি একটা ভেক্টর, সেই সি ভেক্টরটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাকে বের করতে হবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। 2 নাম্বার এ অ্যান্ড সি। 3 নাম্বারে বলেছে বি অ্যান্ড সি, অর্থাৎ এদের মধ্যে তোমাদেরকে অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড সি অ্যান্ড বি অ্যান্ড সি। দেখো, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বের করার নিয়মটা কি? অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কি করে পাই না, স্মলার অ্যাঙ্গেল বিটুইন দেয়ার হেডস অর টেলস। অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে স্মলার অ্যাঙ্গেল বিটুইন দেয়ার হেডস অর টেল। স্মলার অ্যাঙ্গেল মানে ছোট কোণ, বিটুইন দেয়ার হেডস অ্যান্ড টেল। হেড অ্যান্ড টেল তো নিশ্চয়ই বুঝে গেছো, কারণ ভেক্টরের উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তোমরা থিওরি পার্টটা প্রথমে দেখে আসবে, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। ধরো যদি এটাকে আমি একটা ভেক্টর বলি, তাহলে এটা হচ্ছে তার টেল, এটা হচ্ছে হেড। এখন তোমাকে দুটো ভেক্টর বলা আছে। ধরো সাপোজ এরকম একটা ভেক্টর এ আর এরকম একটা ভেক্টর যদি বি থাকে, তাহলে দেখো এদের মধ্যে দুটো অ্যাঙ্গেল হতে পারে। একটা হচ্ছে এ অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এ অ্যাঙ্গেল। তো সবসময় তোমাকে নিতে হবে দুটো ভেক্টরের মধ্যে স্মলার অ্যাঙ্গেল, তার মানে এ অ্যাঙ্গেলটাকে নিতে হবে। এটা কিসে কিসে মেল হয়েছে? দেখো, টেলে টেলে মিল হয়েছে। অর্থাৎ এ ভেক্টরের টেল আর বি ভেক্টরের টেল এক জায়গায় মিল হয়েছে। ঠিক আছে। যদি কখনো ধরো এরকমও হতে পারে, ধরো এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, দুটো ভেক্টর এখানে হেড মিলিত হয়েছে। এখানে ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে কেন নিলাম, উপরে অ্যাঙ্গেলটাকে কেন নিলাম না? কারণ উপরে অ্যাঙ্গেলটা বুঝতে পারছো, উপরে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 240 ডিগ্রি ছিল, কারণ টোটাল তো 360 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি, উপরটা হচ্ছে 240 ডিগ্রি, সেই জন্য আমরা এই অ্যাঙ্গেলটাকে নেব। আশা করছি ক্লিয়ার হয়েছে কী করে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হয়। এবার আমাদের প্রবলেমে যাই। প্রবলেমটাতে কি দেওয়া আছে দেখো, এ ভেক্টরটা আর বি ভেক্টরের মধ্যে, এটা বি ভেক্টর, সরি এটা লিখিনি, এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা? দেখো দুজনেরই হেড হেড মিলিত হয়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা নেব। কারণ বাকি যে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে সেটা তো অনেকটাই বড় অ্যাঙ্গেল, বড় অ্যাঙ্গেলকে আমি নেব না, ছোট অ্যাঙ্গেল নেব। তাহলে অ্যাঙ্গেল বিটুইন
এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে কোণ কত? এটা যদি 50 হয় তাহলে অবভিয়াসলি এটা কত? 40 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে এটা 50 হলে এটা হচ্ছে 40, তাহলে 40 প্লাস 30 তার মানে 70 ডিগ্রি। ঠিক একইভাবে এ অ্যান্ড সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এ আর সি, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল মানে দেখো এ একটা অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেলটাকেও ভাবতে পারো তুমি, বা এ অ্যাঙ্গেলটাকে ভাবতে পারো, কিন্তু দেখবে এ অ্যাঙ্গেলটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল। তো দেখে নি অ্যাঙ্গেলটা কত হচ্ছে। ধরো এটা তো বুঝতেই পারছো এটা হচ্ছে 50 ডিগ্রি, প্লাস এ অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 90 ডিগ্রি, প্লাস এ অ্যাঙ্গেলটা কত? এটা যদি 60 হয় তাহলে এটা নিশ্চয়ই 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, তার মানে 50 90 প্লাস 30, তার মানে এটা কত আসছে? 5 9 14 3 17, তার মানে 170 ডিগ্রি। দেখো এটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল, কারণ আর এই দিকের অ্যাঙ্গেলটা তুমি যদি ক্যালকুলেশন করতে দেখবে 190 পেতে। ঠিক আছে, বেশ। তারপর তোমাকে কি বলেছে? বি অ্যান্ড সি, বি আর সি এর মাঝে অ্যাঙ্গেল কোনটা? বি আর সি এর মাঝে অ্যাঙ্গেল হচ্ছে এ অ্যাঙ্গেলটা। তার মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয় তো বলে দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, কারণ টোটালটা তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এটাও হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলোকে বের করতে পারি। সবসময় মনে রাখবে থিটাটা হবে সাধারণত 180 ডিগ্রির নিচে হবে, 180 ডিগ্রির নিচে, কারণ তুমি বুঝতে পারছো যে যেই 185 বা 190 ধরো হয়ে গেল থিটার ভ্যালু, তার মানে কি অন্য যে অ্যাঙ্গেলটা হবে সেটা ছোট হয়ে যাবে, তখন সেই অ্যাঙ্গেলটাকে নিতে হতো আমাকে, ছোট অ্যাঙ্গেলটাকে। সেই জন্য থিটাটা লেস দ্যান কত হয়? 180 ডিগ্রি, লেস দ্যান ইকুয়াল হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রথম প্রবলেম আমাদের সলভ হয়ে গেল। 2 নম্বর প্রবলেমটা হচ্ছে যে 2 নম্বর প্রবলেমটা দেখি কি দেওয়া আছে। 2 নম্বর প্রবলেম হচ্ছে যে দুটো ফোর্স নেওয়া আছে, কোশ্চেন নাম্বার 2, দুটো ফোর্স নেওয়া আছে। একটা হচ্ছে এরকমভাবে ফোর্স নেওয়া আছে যার ভ্যালু হচ্ছে 10 নিউটন, আর একটা হচ্ছে এইভাবে নেওয়া আছে যার ভ্যালু হচ্ছে 20 নিউটন। এদের মাঝখানের অ্যাঙ্গেলটা বলছে 50 ডিগ্রি। তাহলে তোমাকে বলেছে যে ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন দি টু ফোর্সেস, অর্থাৎ দুটি বলের মধ্যে অ্যাঙ্গেল বের করো। প্রথম কথা, অ্যাঙ্গেল বের করতে গিয়ে তুমি প্রথমে দেখতে পাচ্ছ যে একটা ফোর্সের টেলের সাথে অপর ফোর্সের হেড মিশে আছে, তার মানে এইভাবে আমার করা যাবে না, হয় হেডের সাথে হেড মেলাতে হবে বা টেলের সাথে টেল মেলাতে হবে। তো আমরা প্যারালাল শিফট জানি ভেক্টরের ক্ষেত্রে, যে ভেক্টরকে প্যারালালি শিফট করা যায়। তার মানে 10 নিউটনকে আমি এইদিকে রেখেই দিলাম, 10 নিউটনকে রেখে দিলাম। এই 20 নিউটনকে প্যারালালভাবে শিফট করলাম, মানে এখানকে নিয়ে এলাম 20 নিউটন। প্যারালাল শিফট করতেই পারি আমি, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যারালাল শিফট করছি। তাহলে এই অ্যাঙ্গেলটা অলরেডি আগে কত ছিল? 50 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 180 থেকে 50 বাদ দিলে 130 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, কখন না টেল থেকে টেল মেলালাম। যদি হেড থেকে হেড মেলাতাম তাহলে কি কিছু পরিবর্তন হতো? হেড থেকে হেড মেলালে বেশ, তাহলে আমি 20 নিউটনকে এইভাবে রেখে দিলাম, তার সাথে 10 নিউটনটাকে প্যারালালি শিফট করলাম, মানে নিচে নামালাম, প্যারালালি শিফট করলাম, বাস। তাহলে এটা হচ্ছে 10 নিউটন আর এটা হচ্ছে 20 নিউটন। তো অলরেডি এইখানে অ্যাঙ্গেলটা তোমাকে কত বলেছিল? 50 ডিগ্রি। তাহলে দুটোর হেড মিলে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 50 বাদ দাও, তার মানে 130 ডিগ্রি। এটাই হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, বেশ। তো খুব সহজ দুটো প্রবলেম ছিল, প্রবলেম দুটোকে সলভ করলাম। এরপর কোশ্চেন নাম্বার 3, যেটা খুব ইজি প্রবলেম। এখানে দেখো ইজি প্লাস হার্ড দু ধরনের প্রবলেমকে আমি রেখেছি তোমাদের সুবিধার জন্য। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? যে কোন শর্তে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের
ম্যাগনিটিউড সমান হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে। দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড মানে কি, দুটো ভেক্টর আছে ধরো, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে ধরো বি ভেক্টর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, তো আমরা লব্ধি বের করা জানি যে এখানে এদের মাঝখানে যে এদের এদিক বরাবর ঠিক এক জায়গায় লব্ধি হয়তো হয়, সে লব্ধির ভ্যালু কত না, লব্ধির ভ্যালু হয় ফর্মুলা অনুযায়ী যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, কারণ এটাই হচ্ছে দুটো ভেক্টরের যোগফল করার লব্ধির মান। ঠিক আছে, আবার এখানে দেখো এ মাইনাস বি, তো তোমরা নিশ্চয়ই এটা শিখে গেছো বা আমি বিয়োগের ক্ষেত্রে আমি এটাকে শিখিয়েছিলাম যে এর যে লব্ধিটা আসে সেই লব্ধিটা আসে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মাঝে অ্যাঙ্গেল। এটা আমি ভিডিওতে ভালো করে শিখিয়েছি। তো উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে বর্গ করলে তুমি কি পাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো এদিকে নিয়ে এসো, বাঁ দিকে নিয়ে এসো, তাহলে বাঁ দিকে নিয়ে এলে দেখো এ চলে যাবে, এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, তার মানে মাইনাস 2ab এদিকে এলে কত হয়ে যাবে, 4ab cos থিটা ইকুয়াল টু 0। তো সিন্স এ নট ইকুয়াল টু 0, এ 0 হতে পারে না, আবার বিও 0 হতে পারে না এই প্রবলেমের ক্ষেত্রে, কারণ তাহলে তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। ঠিক আছে না, তার মানে এখানে 0 হতে কে পারে, cos থিটা ইকুয়াল টু 0, cos কতর ভ্যালু 0, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তার মানে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। অর্থাৎ যদি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ এ ভেক্টর যদি পারপেন্ডিকুলার টু বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে ম্যাগনিটিউড সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড। এই ম্যাগনিটিউড কী করে বের করলাম, লব্ধি, এগুলো আগের আমার থিওরি পার্টে দেওয়া আছে, তো তোমরা দেখে নিও। বেশ, তো কোশ্চেন নাম্বার 3 আশা করছি বুঝতে পেরে গেছে। এবং এ এবং বি নট ইকুয়াল টু 0 কেন বললাম, কারণ এ 0 হওয়ার অর্থ তাহলে এই প্রবলেমটা দেওয়ারই কোনো মানে হয় না। ঠিক আছে না, বেশ, তো কোশ্চেন নাম্বার 3 হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, যে তোমাকে দুটো ভেক্টর দেওয়া রয়েছে। দুটো ভেক্টর কী কী দেওয়া রয়েছে না, একটা ভেক্টর ধরো কোশ্চেন নাম্বার 4, একটা ভেক্টর দেওয়া আছে যে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর যে i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস mk ক্যাপ। দুটো ভেক্টর দেওয়া আছে, বলেছে যে m এর মান কত হলে, m এর মান কত হলে এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব হবে। তো দেখো আমরা জানি যে ডট প্রোডাক্ট আমরা শিখেছি, ক্রস প্রোডাক্ট শিখেছি, যে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, মানে হচ্ছে এর মান বি এর মান ইন্টু কস থিটা। থিটাটা কি, থিটা হচ্ছে এ এবং বি এর মাঝখানের কোণ, এ এবং বি এর মাঝখানের কোণ হচ্ছে থিটা। তার থিটার ভ্যালু কত, এখানে 90 ডিগ্রি, কারণ লম্ব হবে বলেছে, তার মানে cos 90 ভ্যালু কত, 0, তার মানে এ ডট বি এর ভ্যালু কত, 0 এলো। ঠিক আছে, তার মানে এ ডট বি ইকুয়াল টু 0 করতে হবে। তো এর ভ্যালু কত, এ কি দেওয়া আছে, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ডট বি কি দেওয়া আছে, i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস mk ক্যাপ ইকুয়াল টু 0। তো ডট প্রোডাক্ট তোমরা করতে শিখেছো যে আই কম্পোনেন্টগুলো থাকে, জে কম্পোনেন্ট থাকে, আর কে কম্পোনেন্টগুলোকে গুণ করা হয় ডট প্রোডাক্টের ক্ষেত্রে, ক্রসের ক্ষেত্রে আবার আলাদা। তাহলে এটা গুণ করলে কত হবে, 2, এখানে 1, তার মানে 2, 3 মাইনাস 3-এর সাথে 5 গুণ করলে কত হবে 15, 4-এর সাথে মাইনাস 5, 4-এর সাথে m গুণ করলে কত হবে -4m ইকুয়াল টু 0।
তার মানে -4m ইকুয়াল টু, এটা যদি এদিকে চলে যায় তাহলে -13 ওদিকে গেলে +13, বেশ। তাহলে m ইকুয়াল টু কত হলো -13/4, তার মানে এটা ভ্যালু আসবে 3.25। তার মানে m এর ভ্যালু যদি 3.25 হয় তাহলে a ভেক্টর b ভেক্টরের উপর লম্ব হবে। ঠিক আছে, এগুলো কিছু সহজ প্রশ্ন গেল, বেশ। তো এরপর আমি তোমাদেরকে জাস্ট একটা থিওরি একটু বোঝাবো, তারপরে আমি দুটো প্রবলেম করাবো। থিওরিটা কি? থিওরিটা হয়তো তখন বলা হয়েছে কিনা জানি না, আর একবার বলে দিচ্ছি আমি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, কোনো একটা ভেক্টর আছে যাকে আমি আর দ্বারা প্রকাশ করেছি, আর ভেক্টর। তাহলে এর কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই হয়, তার মানে এইদিকে এক্স এসছে, এদিকে ওয়াই এসছে, তাহলে একে ভেক্টরিয়ালি কী করে লিখতে হয় সেটা আমরা শিখে গেছি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে ওয়াই। ঠিক আছে, বেশ। যদি তোমাকে বলা হয় যে এর বেগ, এরকম তোমাকে ধরো কোনো একটা প্রবলেম দেওয়া আছে যে ধরো আর ভেক্টর সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস ধরো যা হোক কিছু একটা দেওয়া আছে, তাহলে তোমাকে যদি বলা হয় এর বেগ বের করো, তাহলে বেগ বের করা, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে এখানে ডেরিভেটিভ কিন্তু কাজে লাগবে। তো বলেও দেবো, দেখো ডেরিভেটিভ, তার মানে বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের হার, তাই না? সরণের হারকেই তো বেগ বলে। তার মানে ডিডিটি অফ আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এটা কি আসছে বলো? না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই ক্যাপ ডিএক্স বাই ডিটি প্লাস জে ক্যাপ ডিওয়াই বাই ডিটি। আশা করছি তোমরা 11 অনেকটা পড়া এগিয়েছো, এগুলো তোমরা ডেরিভেটিভটা শিখেছো, কারণ ডেরিভেটিভ শেখা ছাড়া তুমি ফিজিক্সে বেশি দূর পড়াশোনাও করতে পারবে না, তোমাকে আগে ডেরিভেটিভটা শিখতে হবে। তো বেগ হচ্ছে সরণের, আমি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তার মানে দেখো আবার বেগকে আমরা এইভাবেও তো লিখতে পারি, আই ক্যাপ ভিএক্স প্লাস জে ক্যাপ ভিওয়াই, অর্থাৎ ভি যদি এখানে ভেক্টর হয়, ভি ভেক্টর যদি এদিকে বেগ হয়, তাহলে ভি ভেক্টরে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে। তাহলে এই দুটোতে যদি তুলনা করি, যদি এই দুটোতে আমি তুলনা করি, তাহলে কি লিখতে পারি? ভিএক্স সমান লিখতে পারি ডিএক্স বাই ডিটি। আচ্ছা, আর ভিওয়াই সমান কি লিখতে পারি? ডিওয়াই বাই ডিটি, এটা লিখতে পারি। তোমাকে যদি বলা হয় ত্বরণ বের করো, যদি ত্বরণ বের করো, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, তার মানে ডিভি বাই ডিটি, অর্থাৎ ডিডিটি অফ, এবার বেগের ভ্যালুটা বসাও, বেগ মানে হচ্ছে এটা, ধরো আমি ডেরিভেটিভ করে এই জায়গা পর্যন্ত এসেছিলাম, তার মানে আই ক্যাপ ডিএক্স বাই ডিটি প্লাস জে ক্যাপ ডিওয়াই বাই ডিটি। তো আই ক্যাপ তো কনস্ট্যান্ট, ধরো বাইরে বেরিয়ে গেল, তাহলে এর ডেরিভেটিভ, তার মানে এর ডেরিভেটিভ এটা ভাবে এইভাবে লেখার নিয়ম, ডবল ডেরিভেটিভ ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস জে ক্যাপ বাইরে বেরিয়ে গেল যখন এর ডেরিভেটিভ করছি আমি, তাহলে ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার। যারা ডেরিভেটিভ করেছো তাদেরকেও খুব সহজ লাগবে, মনে হবে কিছু নেই, যারা করনি তাদের মনে হবে হয়তো প্রবলেম হচ্ছে, তোমরা ডেরিভেটিভটা একটু দেখে নিও, বা যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ডেরিভেটিভ একদিন দেখিয়ে দেবো। তাহলে এ ভেক্টর সমান কি লিখতে পারি? যে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তার মানে তুলনা করলে আমি কি লিখতে পারি? যে এ এক্স সমান ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার, আর এ ওয়াই সমান লিখতে পারি ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এগুলো যখন নিউমেরিক্যালস প্রবলেম আসবে তখনই তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে, কারণ ফিজিক্স মানে প্রবলেম, ফিজিক্স মানে প্রবলেম, নিউমেরিক্যালস করতেই হবে, নিউমেরিক্যালস যত করবে তত তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। তো তোমরা এগুলো খাতায় নোট করে নিও সব, বেশ। এবার দেখো তোমরা আর একটা ফর্মুলা জানো, সেই ফর্মুলাটা কি বলো তো? যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তার মানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার।
তোমরা প্রথমেই পড়ে এসছো, প্রথম চ্যাপ্টারেই পড়ে এসছো। এস কি? এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। এটা তো একমাত্রিক গতি ছিল, তাহলে দ্বিমাত্রিক গতি হলে একটু সমস্যা হয়ে যাবে। মানে ধরো একটা প্লেনে একটা বস্তু যাচ্ছে, তার মানে ধরো একটা তলে এক্স ওয়াই তলে একটা বস্তু এইভাবে যাচ্ছে, তার মানে তার এক্স অক্ষ বরাবরও সরণ আছে, ওয়াই অক্ষ বরাবরও সরণ থাকতে পারে। তো আমি ধরে নিচ্ছি ধরো এই দিক বরাবর একটা বস্তু সরণ, তো সেটাকে এস না লিখে আমি আর লিখলাম, জাস্ট অন্য কিছু না, সুবিধার জন্য আমি আর লিখলাম, কারণ আর দিয়ে আমি যেহেতু এগুলোকে বলছি। বেশ, আর প্রাথমিক বেগটাকে আমি এখানে যে প্রাথমিক বেগ, সেই প্রাথমিক বেগটাকে আমি লিখলাম v0 t প্লাস হাফ অফ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার, এভাবে আমরা লিখতেই পারি। ঠিক আছে, তার মানে এবার যদি তোমাকে বলা হয় আচ্ছা তুমি এই সরণটার, এই যে তুমি সরণ বললে, এই সরণটার ক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস ধরে নিয়েছি, আমি কিন্তু ধরে নিচ্ছি সময় যখন শূন্য হয়ে যাবে বস্তুটা কিন্তু মূল বিন্দুতে চলে আসবে। যদি সরণ সময় স্টার্ট যখন থেকে করছে তখন যদি সে মূল বিন্দু থেকে স্টার্ট না করে অন্য কোনো একটা বিন্দু থেকেও করতে পারতো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আমি আপাতত প্রথমে সিম্পল কেস ধরলাম, আমি ধরলাম মূল বিন্দু থেকে সে যাত্রা শুরু করেছে। তাহলে আর ভেক্টর সমান আমি কি লিখতে পারি? v0t প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। v0টা কি? v0 হচ্ছে প্রাথমিক বেগ আর এ হচ্ছে ত্বরণ। তাহলে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্টকে আমি যদি বের করতে চাই, দেখো আর ভেক্টর মানে কি বলো? আর ভেক্টর মানে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। তো তার মানে এই আর এর এক্স অক্ষ বরাবরও কিছু একটা ব্যাপার এর রয়েছে, একটা ইকুয়েশন পাবো, ওয়াই অক্ষ বরাবরও পাবো। তো এক্স অক্ষ বরাবর যে ইকুয়েশন আমি পাবো, সেই এক্স অক্ষ বরাবর ইকুয়েশন কি পাবো? দেখো এক্স সমান আমি লিখব যে v0x, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বেগের যে কম্পোনেন্ট, এটা ধরো সাপোজ ভি বেগে যাচ্ছে, তাহলে v0 v0 বেগে, প্রাথমিকভাবে v0 বেগে সে আরম্ভ করেছিল, তাহলে তার এইদিকে একটা কম্পোনেন্ট, সেটাকে আমরা ধরলাম v0x। বেশ, v0x t প্লাস হাফ অফ তার ত্বরণের কথা যদি ভাবি, এইদিকে ধরো ত্বরণ হচ্ছে তার এ, তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা ত্বরণও থাকবে, সেই ত্বরণটাকে আমরা ax লিখলাম, তার মানে ax ইন্টু টি স্কোয়ার, এইভাবেও লিখতে পারি। ওয়াই অক্ষ বরাবর তাহলে কীভাবে লিখব? v0y, ওয়াই অক্ষ বরাবর বেগ, কারণ এর ওয়াই অক্ষ বরাবরও বেগ আছে, v0y টি প্লাস হাফ অফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, আমি এইভাবেও সেটাকে লিখতে পারি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি স্যার মূল বিন্দু থেকে যাত্রা শুরু না করে যদি সে সাপোজ ধরো অলরেডি সে কিছুটা এগিয়েছিল, ধরো অলরেডি সে এতটা অবধি r0 পরিমাণ সে মূল বিন্দু থেকে এগিয়ে আছে, তাহলে কি হবে? তাহলে ইকুয়েশনটা তারপর থেকে আমি টি সময়ে ধরো সে বেগ ত্বরণ সহ যাচ্ছে, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে যে আর ভেক্টর সমান r0 ভেক্টর প্রথমে ধরে নেব, প্লাস এরপর লিখব v0t প্লাস হাফ অফ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমি কিভাবে লিখব? এক্স অক্ষ বরাবর লিখব এক্স সমান, দেখো r0 যদি ভেক্টরটাকে আমি অলরেডি ধরে নিই যে এতটা এগিয়ে আছে, তার মানে সে এক্স অক্ষ বরাবরও এগিয়ে আছে, ওয়াই অক্ষ বরাবরও এগিয়ে আছে। তো এক্স অক্ষ বরাবর যেটুকু এগিয়ে আছে সেটাকে আমি নাম দিলাম ধরো x0, তার মানে x0 প্রথমে লিখব, প্লাস সেম একই জিনিস, এবার আর কিছু নেই, v0xt প্লাস হাফ অফ ax ইন্টু টি স্কোয়ার। ঠিক তেমনই এটার ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কি হবে? y ইকুয়াল টু y0, কারণ r0 ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট আছে, সেটাকে আমরা y0 বললাম, তাহলে y0 v0y প্লাস হাফ অফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা পড়তে হয়তো তোমাদের একটু জটিল লাগলো, বা আমি এমন কিছু বোঝাইও নি, জাস্ট তোমাদের যেটুকু কাজে লাগবে সেটুকু বলে দিলাম। তো শুধু ফর্মুলাটা শুনে মনে হচ্ছে একটু কঠিন হচ্ছে হয়তো, কিন্তু তোমরা যখন নিউমেরিক্যালস করবে তো দেখবে খুব ইজি, কিছু নেই, খুব সহজ, টেনশন পাওয়ার কিছু নেই, খুব সহজ। আমি দেখো একটু দু একটা প্রবলেম করাই, তাহলে তোমাদেরকে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো একটা শুরু করছি, একটা প্রবলেম তোমাদেরকে, কোশ্চেন নাম্বার 5, দেখি লেখাটা আসছে কিনা ঠিকঠাক। কোশ্চেন নাম্বার 5, হ্যাঁ ঠিক আছে।
যে আর ভেক্টর সমান দেওয়া আছে ধরো 3t i ক্যাপ প্লাস 2t স্কোয়ার প্লাস 2t স্কোয়ার জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। কি চাইছে দেখো, প্রথমেই বলছে ফাইন্ড ভি ভেক্টর বের করো টাইমের সাপেক্ষে, এ ভেক্টর। আচ্ছা, এই ব্র্যাকেটে দেওয়ার অর্থ হচ্ছে এগুলো সময়ের উপর ডিপেন্ডেন্ট, কারণ আর কেউ ওইভাবে লিখতে পারতাম, আর ব্র্যাকেটে টি লিখতেই পারতাম, কোনো সমস্যা নেই, সময় ডিপেন্ডেন্ট সেটা বোঝানোর জন্য। আর 2 নম্বরে বলছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ভি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তার প্রবলেমটা কি দেওয়া আছে, তোমাকে একটা পজিশন ভেক্টর বলে দেওয়া হয়েছে, আর ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলেছে বেগ বের করো, ত্বরণ বের করো। তাহলে সিম্পল যেভাবে ডেরিভেটিভ করতে হয় সেভাবে তোমাকে করতে হবে। তার মানে ভি ভেক্টর সমান কি লিখবে তুমি, dr ভেক্টর বাই ডিটি ভেক্টর বাই ডিটি, সরি, তাহলে ডিডিটি অফ আর ভেক্টর কত 3t i ক্যাপ প্লাস 2t স্কোয়ার জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো প্রথমেই দেখো আই ক্যাপ কনস্ট্যান্ট, বা এখানে 3 কনস্ট্যান্ট বাইরে এলো। ডিডিটি অফ টি কত হয়, 1 হয়, মনে রাখবে কত হয়, কারণ ডিডি এক্স অফ এক্স যেমন 1 হয়, কারণ ডেরিভেটিভের ফর্মুলাটা হচ্ছে ডিডি এক্স অফ ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এর ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস। তো এখানে দেখো ডিএক্স বাই ডিএক্স মানে কি, এন এর ভ্যালু কত 1, তাহলে তুমি বসাও, তাহলে 1 যদি এখানে ভ্যালু বসাও, এখানে যদি 1 বসাও, তাহলে তুমি কি পাবে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, বাস সেই জন্য 1 আসে। তো দেখো তাহলে এটা কত এলো 3, টি এর জন্য কি এলো, ডিডিটি করলে কত হবে 1 হবে, ইন্টু আই ক্যাপ তো কনস্ট্যান্ট বাইরে আছে, আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর। বেশ, এর যদি করো 2 বাইরে এলো, টি স্কোয়ারের জন্য কত হবে, সে ওই একই ফর্মুলা যেটা আমি বললাম, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা মনে রাখবে। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, বসিয়ে দেখবে এই ভ্যালুটা আসে 2t, তাহলে 2t জে ক্যাপ প্লাস এখানে দেখো টি এর কোনো অপেক্ষকই নেই, টি নেই এখানে, তার মানে টোটাল এই রাশিটাকে এইটাকে কিন্তু এ কনস্ট্যান্ট হিসাবে ভাববে, ধ্রুবক হিসাবে ভাববে। আর একটা ধ্রুবকের জানো কত হয়, ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় জানো, ধ্রুবকের ডেরিভেটিভ হয় 0, তার মানে এটা কত হবে 0 হবে। তো বলো স্যার এইখানে কই ধ্রুবককে 0 বসালেন না, কারণ এখানে একটা চলরাশি ছিল সেই জন্য, আর এখানে কোনো চলরাশিই নেই, তার মানে এটা কত এলো 3i ক্যাপ প্লাস 4t জে ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4t জে ক্যাপ, তার মানে আমার বেগ চলে এলো। বেশ, এবার যদি তোমাকে বলা হয় ত্বরণ বের করো, তাহলে এ মানে কি ডিভি বাই ডিটি, তার মানে ডিডিটি অফ, আচ্ছা ভি কি, ভি হচ্ছে 3i ক্যাপ প্লাস 4t জে ক্যাপ। বেশ, তো দেখো এইখানেও কোনো চলরাশি নেই, তাহলে এ কে কনস্ট্যান্ট হিসাবে ভাববে। আর এর জন্য ডেরিভেটিভ কত হবে 4 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, ডিটি বাই ডিটি মানে 1, আর জে ক্যাপ তো থাকবেই। তার মানে ত্বরণ যেটা আমি দেখতে পাচ্ছি, ত্বরণটা এলো কত 4 জে ক্যাপ, অর্থাৎ ত্বরণের মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিক বরাবর, জে ক্যাপ মানে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে ত্বরণ হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং যার ভ্যালু হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? বেশ, তো কোশ্চেন নাম্বার ফার্স্ট পার্টটা হয়ে গেল, সেকেন্ড পার্ট বলছে। আচ্ছা, সেকেন্ড পার্টের জন্য আমার একটু দরকার হবে, এটা আমি রাখছি। বেশ, তো দেখো বলেছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ভি। এবার তোমাকে কিন্তু এটা কিন্তু ভি এর মান তুমি বের করোনি, ভি ভেক্টরটাকে বের করেছো। তো তোমাকে যেটা বলছে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, তাহলে তুমি আগে বেগটাকে বের করে নাও। তাহলে বেগের ভ্যালু বলতে গেলে, মান বলতে গেলে শুধু বেগ ভি লিখি আমরা, বা এইভাবেও লিখি ভি এর ম্যাগনিটিউড। আচ্ছা বেশ, তাহলে ভি ভেক্টরটাকে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে 1 সেকেন্ড পর ভি ভেক্টরটা কত হবে, টি এর ভ্যালু 1 পুট করবো এবার এখানে,
কারণ এটাই তো বেগ ছিল, বেগের এক্সপ্রেশন তো এটা। টি এর ভ্যালু 1 পুট করবো, তাহলে কত হবে 3i ক্যাপ প্লাস টি এর ভ্যালু 1 পুট করলে 4j ক্যাপ। ঠিক আছে, তাহলে এর মান কত হবে? এর মানটাকে শুধু ভি লিখতে পারো বা ভি এর ম্যাগনিটিউড লিখতে পারো, সমান কত হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটাও শিখিয়েছি তোমাদেরকে, সবই থিওরিতে পড়া আছে। 9 প্লাস 16, তাহলে এটা কত হবে √25, তার মানে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড হবে বেগ। আচ্ছা, ডিরেকশন বলেছে, ডিরেকশনটা কি করে পাবে? ধরো এটা আমি ছবিটা একটু আঁকি। ধরো এইদিকে হচ্ছে বেগ ভি, যার এক্স অ্যাক্সিস বরাবর কত বলেছে 3i ক্যাপ, তার মানে 3i ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত 4j ক্যাপ। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু কত 3, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত 4। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা যদি থিটা মনে করি, এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা মনে করি, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করছে বেগ, বেগ এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা সমান তুমি কি লিখতে পারো লম্ব। লম্ব কোনটা? এটা যদি 4 হয় তাহলে এটাও 4, তাহলে 4, আর এটা হচ্ছে কত ভূমি 3, তাহলে 4/3। ঠিক আছে, আচ্ছা, তো 4/3 মানে তোমরা একটা ট্রায়াঙ্গেল আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি বা বলেছি তোমাদেরকে আগে, যে ধরো এইরকম একটা ট্রায়াঙ্গেল যদি থাকে, আবার তো 4, 3, 5 দিয়ে খুব মনে রাখবে। তো ধরো এই অ্যাঙ্গেলটাকে যদি তুমি থিটা মনে করো, বা এটা অ্যাঙ্গেলটাকে ধরো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, আর অতিভুজ সবসময় 5, এরকম একটা ট্রায়াঙ্গেল হতে পারে। আর একটা ট্রায়াঙ্গেল এরকম হতে পারে যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। মনে রাখবে এই অ্যাঙ্গেলটা হয় 53 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হয় 37 ডিগ্রি। মানে 5 তো সবসময়ের জন্য অতিভুজে থাকবে, 3 আর 4 এদিক ওদিক হতে পারে। তো মনে রাখবে 3 মানে ছোট ভ্যালু, তাহলে তার সামনের কোণ ছোট 37, 4 মানে বড় ভ্যালু, তার সামনের কোণ 53। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কত হবে? এটা 4, এটা 3, তাহলে বলো ট্যান থিটা সমান 4/3 মানে কত ট্যান 53 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত 53 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি যে বেগটা এক্স অ্যাক্সিসের সাথে 53 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? আচ্ছা, বেশ। তো এগুলো আমার কোশ্চেন নাম্বার 5 হলো। 6 নম্বর কোশ্চেনটা একটু বড়, দেখি লিখতে যদি খুব বেশি সময় লাগে তাহলে আমি এটাকে তখন এডিট করে দেব, কোশ্চেনটাকে শুধুমাত্র রেখে দেব, দেখি কত সময় লাগছে। কোশ্চেনটা হচ্ছে যে এ পার্টিকেল, এই কোশ্চেনটাকে আমি পরে করাচ্ছি, একটু শেষের দিকে করাবো। এর উপর অন্য একটা কোশ্চেন করা, এবার অন্য ধরনের কোশ্চেন বলছে যে রেন ইজ ফলিং ভার্টিক্যালি, কারণ সময়ও চলে যাচ্ছে। তো রেন ইজ ফলিং ভার্টিক্যালি উইথ এ স্পিড অফ 35 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলছে বৃষ্টি এইভাবে পড়ছে, কোশ্চেনটা আমি আর লিখলাম না। রেন ইজ ফলিং ভার্টিক্যালি, ভার্টিক্যালি মানে উল্লম্বভাবে। তো কেমন বেগ তার? ভেলোসিটি অফ রেন বলছে 35 মিটার পার সেকেন্ড। বৃষ্টি ফোঁটা উল্লম্বভাবে নিচে পড়ছে, এইভাবে বৃষ্টি পড়ছে, এইভাবে বৃষ্টি পড়ছে, উল্লম্বভাবে, ঠিক উল্লম্বভাবে। বেশ, তারপর কি বলছে? এ উম্যান রাইডস এ বাইসাইকেল উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড ইন ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন। আমরা ডিরেকশনগুলো জানি, এটা নর্থ ধরি, এটা সাউথ ধরি, এটা ইস্ট ধরি, এটা ওয়েস্ট ধরি। তো একটা মহিলা সে কি করছে না ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। কেমন বেগে? না 12। তাহলে এটা যদি ধরো মাটি হয়, এইভাবে বৃষ্টি পড়ছে, এইভাবে বৃষ্টি পড়ছিল, তো মেয়েটা এই দিকে যাচ্ছে কেমন বেগে? না ভেলোসিটি অফ উম্যান কত? না 12 মিটার পার সেকেন্ড বেগে। তো তাকে বলেছে যে তাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতাটাকে কেমনভাবে ধরতে হবে। কি বললাম দেখো, লিখে নিতে পারো কোশ্চেনটা, যে বৃষ্টি পড়ছে উল্লম্বভাবে, যার বেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে।
একজন মহিলা সে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, যার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি থেকে বাঁচার জন্য মহিলাকে ছাতাটাকে কেমনভাবে ধরতে হবে? সিম্পল ব্যাপার, সোজাভাবে ধরলে হবে না, কারণ তোমরা দেখেছো নিশ্চয়, তোমরা যখন সাইকেলে করে যাও তখন কি দেখো, তোমাদের ছাতাটাকে হয় সামনের দিকে ধরতে হয় বা পিছনের দিকে ধরতে হয়। তার মানে ছাতাটাকে তাকে হয় উলম্বের সাথে এদিকে কোণ করতে হবে বা এদিকে কোণ করতে হবে। তো দেখি কেমনভাবে করতে হবে। তো এটা ধরো আপেক্ষিক বেগের একটা প্রবলেম। তো আপেক্ষিক বেগের এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আপেক্ষিক বেগের ওপর, যে যার সাপেক্ষে দেখব, এখানে কে দেখবে? ওম্যান দেখবে, ওম্যান দেখবে। ওম্যান কি দেখবে? ওম্যানই বৃষ্টিটাকে ফলো করবে, বৃষ্টিটাকে লক্ষ্য করবে। যার সাপেক্ষে দেখবে তার বেগকে শূন্য করে দেবে, তার বেগকে শূন্য করে দেবে। মানে এখানে ওম্যান যেন এখানে দাঁড়িয়ে গেল। ধরো এখানে ওম্যান, এখানে ওম্যানটা ধরো, এখানে ওম্যান দাঁড়িয়ে গেল, এখানে স্থির হয়ে গেল। তার বেগকে শূন্য করে অপর যে বস্তুটা থাকবে তাকে উল্টো করে দিয়ে দেবে। ব্যাপারটা বোঝা গেল না? আমি কি বললাম? একে স্থির করে দেবে, ওম্যানকে স্থির করে দেবে, একে স্থির করে দেবে, দিয়ে এর বেগকে উল্টো করে বৃষ্টিকে দিয়ে দেবে, বা যদি অন্য কোনো বস্তু থাকতো ওই বস্তুটাকে দিয়ে দেবে। তাহলে বেশ, তাহলে বৃষ্টি তো এইভাবেই পড়ছিল 35 মিটার পার সেকেন্ড। এর বেগকে উল্টো করে বৃষ্টিকে দিয়ে দাও, তাহলে উল্টো করে বৃষ্টিকে দিয়ে দাও, তাহলে তার মানে ওম্যানটা তখন কোন দিকে হচ্ছে? ভেলোসিটি অফ দ্য ওম্যান কোন দিকে হলো? সেটা হয়ে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড, সে তখন এইদিকে হচ্ছে। দিয়ে তখন এদের মধ্যে এবার লব্ধি বের করো। তাহলে লব্ধিটা বুঝতে পারছো কোন দিকে হবে? লব্ধিটা এরমভাবে দিক বরাবর হবে, এরমভাবে দিক বরাবর হবে। তাহলে এই ওম্যানের কাছে বৃষ্টি কেমন বেগে পড়ছে বলে মনে হবে? যে বৃষ্টিটার যা লব্ধি বেগ হবে সেই বেগেই পড়ছে বলে মনে হবে। তাহলে আমি ফার্স্ট জাস্ট তোমাদেরকে বলছি, কোনো ফর্মুলা মনে রাখার দরকার নাই। কি করবে? এর বেগটাকে শূন্য করবে, এর বেগ শূন্য করে বা এর বেগ শূন্য না করে একে স্থির করে এর বেগ উল্টো করে তুমি দিয়ে দাও, বৃষ্টিকে দিয়ে দাও। এবার তার কাছে ভেলোসিটি অফ রেন, এটা ভেলোসিটি অফ রেন ছিল, উইথ রেসপেক্ট টু ওম্যান কত হবে না? ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ওম্যান কত হবে? ফর্মুলা আমরা জানি, ফর্মুলা হবে 35 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 35 ইন্টু 12 ইন্টু কস অফ 90 ডিগ্রি। দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আসে কত? √35 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা একটু করে নিও, এটা এত মিটার পার সেকেন্ড। তাহলে তার কাছে, ওম্যানটার কাছে বৃষ্টি এইরকম বেগে পড়ছে বলে মনে করবে। আমার এখনও চেয়েছে যে তাকে ছাতাটাকে কোন দিকে ধরতে হবে। তাহলে বৃষ্টি তার কাছে মনে হবে এইভাবে পড়ছে, তাহলে ঠিক তার উল্টো দিকে, মানে এইখানে তাকে ছাতাটাকে ধরতে হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা তোমার চাই, এই অ্যাঙ্গেলটা বের করলে এই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কী করে আমি বের করতে পারি? এই অ্যাঙ্গেলটাকে বের করতে পারি, দেখো এটাকে, এই যদি তুমি এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজটার কথা ভাবো, তাহলে এই অ্যাঙ্গেলটা কী করে বেরোবে না? ট্যান থিটা সমান হবে তোমার লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 12, ভূমি কত? ভূমি হচ্ছে 35। তাহলে থিটা সমান কত হবে? ট্যান ইনভার্স 12/35। তার মানে মানুষটাকে বা মহিলাটাকে উলম্বের সাথে ট্যান ইনভার্স 12/35 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটাকে ধরতে হবে, তবে সে বৃষ্টি থেকে বাঁচতে পারবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? আপেক্ষিক বেগের তার বেগ, তাকে স্থির করে তার বেগকে উল্টো করে তুমি একে দিয়ে দাও। মানে জেনারেলি কি করছি বলো তো? ভেলোসিটি অফ রেন রেসপেক্ট টু ওম্যান, মানে এরকম করছি, ভেলোসিটি অফ রেন
মাইনাস ভেলোসিটি অফ ওম্যান করছি। তাহলে ওম্যানের বেগটাকে এইদিকে মাইনাস হবে, তো এইদিকে মাইনাস হবে, তো সেই জন্য আমি এটাকে জাস্ট আমি বললাম ফর্মুলা মনে রাখার দরকার নেই, তোমরা এভাবে করবে। ক্লিয়ার? বেশ, তো এইভাবে তোমরা লব্ধিটাকে বের করে নিও। বেশ, তো এরপর দেখো নেক্সট প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি না, দুটি সমান, এবার একটা সহজ একটা কোশ্চেন, দুটি সমান মানের ভেক্টরের মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং তাদের লব্ধি হচ্ছে আর। ধরো এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের লব্ধি হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা জানি কি না, এদের মাঝখানে যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা, এটা আমরা অলরেডি জানি। এখন প্রশ্নতে বলছে দুটি সমান মানের ভেক্টরের মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ আর সমান কি এ সমান বি হতে পারে? মানে ভেক্টর দুটো সমান আর তারা প্রত্যেকেই লব্ধির সঙ্গে সমান, এটা কি হতে পারে? জাস্ট এখানে আমি বসিয়ে দেবো, আর এর জায়গায় তাহলে আরই রাখলাম, এর জায়গাও আমি আর রেখে দেব, বি এর জায়গাও আমি আর রেখে দেব, 2 তাহলে আর কত হবে, 2r স্কোয়ার হবে, কস অফ থিটা হবে, তার মানে আর স্কোয়ার, এখান থেকে দেখো 2r স্কোয়ার প্লাস 2r স্কোয়ার কস অফ থিটা, তাহলে এখান থেকে 2r স্কোয়ার কমন নেবে, তাহলে 1 প্লাস কস অফ থিটা হবে কি সমান না আর স্কোয়ার সমান, আর স্কোয়ার স্কোয়ার কাটবে, তাহলে 1 প্লাস কস থিটা সমান কত হবে, হাফ হবে, তাহলে কস থিটা সমান কত হবে, কস 1 চলে গেলে মাইনাস হাফ, মাইনাস কতর ভ্যালু, কস 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তার মানে থিটা ইকুয়াল টু কত, 120 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয় তাহলে তাদের ভেক্টর দুটির প্রত্যেকের মান সমান এবং তারা মানে লব্ধির সঙ্গেও সমান হতে পারে। ঠিক আছে, বেশ, তো এবার নেক্সট কোশ্চেন, মনে হচ্ছে সবগুলো করানো যাবে না, একটু সময় লাগছে। বেশ, কোশ্চেন নাম্বার 9 বলছে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল। তাহলে পূর্ব দিকে চলছে মানে এইরকম, তাহলে তার প্রাথমিক বেগ কত বলেছে না 10 মিটার পার সেকেন্ড, কোন দিক বরাবর না ইস্ট, পূর্ব দিক বরাবর। গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই গতিবেগ লাভ করলো। এরপর হঠাৎ করে গাড়িটা প্রথমে পূর্ব দিকে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, এরপর হঠাৎ করে 10 সেকেন্ড সময়ে সে দিক পরিবর্তন করে উত্তর দিকে যেতে লাগলো, তার মানে v2 কত হয়ে গেল, একই বেগে কিন্তু, তার মানে v2 কিন্তু 10 মিটার পার সেকেন্ড, কিন্তু এখন ডিরেকশনটা কোন দিকে, এখন নর্থের দিকে। তাহলে তোমাকে বলেছে গাড়িটির গড় ত্বরণ নির্ণয় করো, তোমাকে গাড়িটার ত্বরণ এ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এবং অভিমুখ নির্ণয় করো। বেশ, ত্বরণ এবং অভিমুখ তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো প্রবলেমটা কী করে করব দেখো, খুব সহজ, সিম্পলভাবে ভাববো। ত্বরণ সমান আমরা কি জানি, বেগ পরিবর্তন, মানে v2, এটাকে ভেক্টর যদি বলো তাহলে এটাকে নর্থ ডিরেকশন, এটা হচ্ছে v1 ভেক্টর, এটা হচ্ছে ইস্ট ডিরেকশন। বেশ, ঠিক আছে, তাহলে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই সময় টি এর ভ্যালু দেওয়া আছে, v2 v1 এর ভ্যালু দেওয়া আছে, তার মানে v2 মাইনাস v1টাকে তোমাকে আগে একটু বের করে রাখতে হবে, বা এ সমান আমি কি বলতে পারি, v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টরের লব্ধি যেটা ডিভাইডেড বাই টি, তার মানে আমাকে v2 মাইনাস v1 বের করতে হবে। তো v2 কোন দিকে, v2 তো আমার এই দিকেই, v2 কত বলেছে, v2 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, v1 কিন্তু এই দিকে, তাহলে মাইনাস v1 কোন দিকে হবে, সমানভাবে আমরা তাকে বিপরীত নেগেটিভ অফ ভেক্টর করতে পারি, তাহলে মাইনাস v1 কোন দিকে হবে, এই দিক বরাবর হবে, যার ভ্যালু কত 10 মিটার পার সেকেন্ড, কি তাই না, v2 তো এইদিকে, v2 মাইনাস v1 চাই, তা মাইনাস v1 মানে বিয়োগ ফল মানেই তো
এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের বিয়োগফল মানে কি এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, তার মানে ভি2 ভেক্টরের সাথে মাইনাস ভি1 ভেক্টরকে যোগ করছি। তো ভি1 তো এইদিকে, তাহলে মাইনাস ভি1 কোন দিকে হবে? উল্টো দিকে হবে। ঠিক আছে, বেশ। তাহলে এখানে তোমাকে লব্ধি যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কত হবে বলো? লব্ধিটা এই দিক বরাবর হবে নিশ্চয়ই। সেই লব্ধিটা কত? সেটাকে আমি আর নাম দিলাম। তাহলে আর সমান হবে ভি2 স্কোয়ার প্লাস ভি1 স্কোয়ার মাইনাস 2 ভি1 ভি2 কস অফ এদের মধ্যে অ্যাঙ্গেল। এখানে কিন্তু এখানে দাও কোনো সমস্যা হয় না অ্যাঙ্গেলটাতে, কারণ এখানেও 90 ডিগ্রি। আমি যদি ভি1 আর ভি2 এর মধ্যে অ্যাঙ্গেল ভাবি তাও 90 ডিগ্রি। কিন্তু মনে রাখবে এইখানে যে অ্যাঙ্গেলটা বসায় সেটা কিন্তু ভি1 আর মাইনাস ভি2 আর মাইনাস ভি1 এর মধ্যে নয়, ভি2 আর ভি1 এর মধ্যে। এটা কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলে। এই অ্যাঙ্গেলটা যেটা বসাতে হয় সেটা ভি2 আর ভি1 এর মধ্যে। ঠিক আছে, তার মানে যেটা বলতে চাইছি, ধরো এটা যদি ধরো তোমাকে এ ভেক্টর বলে আর এটা যদি তোমাকে বি ভেক্টর বলে, তাহলে মাইনাস বি ভেক্টর এইদিকে হবে। তাহলে অ্যাঙ্গেলটা তুমি যখন বসাবে, মানে এটা ফর্মুলা যখন তুমি লিখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে অ্যাঙ্গেল কিন্তু তুমি তখন এ আর বি এর মাঝে যে অ্যাঙ্গেল পাবা সেটা বসাবে, এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেলটাকে বসাবে না। ঠিক আছে, যদিও এই ক্ষেত্রে 90 ডিগ্রি হলে কোনো প্রভাব পড়ে না, কিন্তু তবু সঠিকটা জেনে রাখা দরকার। বেশ, যাই হোক, তাহলে এটা কত এলো? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার মানে √2 ইন্টু 10 স্কোয়ার, তার মানে 10√2। তাহলে এই লব্ধির ভ্যালু কত এলো? ভি2 মাইনাস ভি1 এর ভ্যালু কত এলো? 10√2। সময় কত বলেছিলাম? টাইম বলেছিলাম 10 সেকেন্ড সময়ে। 10 সেকেন্ড সময়ে অভিমুখ পরিবর্তন করেছে। কত সময়ে? 10 সেকেন্ড সময়ে বাই 10 সমান √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো কোশ্চেনগুলোকে আমি লিখতে পারছি না, কারণ অনেক সময় চলে যাবে। আর বুঝতে পারছো আমার কাছে কোনো স্মার্ট বোর্ডেও নেই যে তোমাদেরকে আমি এগুলোকে দেখাবো, লিখে দেখাবো পরপর। তো যাই হোক, তো এবার তোমাকে কী চেয়েছে? এই ডিরেকশনটা চেয়েছে, ত্বরণের ডিরেকশনটা। ত্বরণের ডিরেকশনটা তুমি যদি বের করতে বলি, তার মানে এটা হচ্ছে ধরো আমি ধরে নিচ্ছি এর সাথে অ্যাঙ্গেল থিটা, উলম্বের সাথে থিটা কোণ, তাহলে ট্যান থিটা সমান কী হবে? ট্যান থিটা সমান এই ত্রিভুজের কথা যদি তুমি ভাবো, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 10, কারণ এটা 10, এটাও 10, ম্যাগনিচিউড ওয়াইজ মান অনুযায়ী এটাও 10, লম্ব বাই ভূমি 10/10, তার মানে 1 মানে কত? ট্যান 45 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি, অর্থাৎ উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে। ঠিক আছে, বেশ। নেক্সট আর একটা প্রবলেম করাবো, তারপর ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা এমনই অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। কোশ্চেনটা হচ্ছে, বলছে যে স্থির জলে একটা নৌকার বেগ হচ্ছে 5 কিমি/আওয়ার। স্থির জলে মানে জল যখন স্থির, নদীর জল যখন স্থির, তখন একটা নৌকার বেগ হচ্ছে ভেলোসিটি অফ বোট, সেটা বলে দিয়েছে তোমাকে 5 কিমি/আওয়ার। ঠিক আছে, নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া একটা নদী আড়াআড়িভাবে অতিক্রম করে। স্রোতের বেগ কত? কি বলেছে? একটা নৌকার বেগ বলেছে, স্থির জলে নৌকার বেগ, আর নৌকাটি 15 মিনিটে 1 কিলোমিটার চওড়া একটা নদীকে আড়াআড়িভাবে অতিক্রম করে। আড়াআড়িভাবে মানে কি? ধরো নদীটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 1 কিলোমিটার চওড়া একটা নদী, 1 কিলোমিটার বা 1000 মিটার, বেশ যাই হোক। তো এবার বলছে যে যদি বৃষ্টির মানে ধরো নদীটা যদি স্থির থাকতো, তাহলে আমি কি করতাম যে 1 কিলোমিটার দূরত্ব যেতে এই বেগে কত সময় লাগবে বের করে নিলে হতো।
তো সেটা 15 মিনিট নিশ্চয়ই আসবে না, কারণ ব্যাপার আছে। যাই হোক, তো আমি অঙ্কটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে নদী তো এইদিকে বইছে, নদী এদিকে যাচ্ছে, তাহলে নদীর স্রোত কোন দিকে? এদিকে। তার মানে এটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ রিভার। কিন্তু আমি বলছি নৌকাটা আড়াআড়িভাবে এই দিক থেকে এইদিকে পৌঁছাচ্ছে, মানে এইভাবে পৌঁছাচ্ছে, একদম এই প্রান্তে পৌঁছাচ্ছে। তার মানে নৌকাটা প্রথম থেকে নিশ্চয় সার্টেন অ্যাঙ্গেল করে সে যাত্রা শুরু করেছিল, এটা তো কনফার্ম। তার মানে ভেলোসিটি অফ বোট কত না 5 কিমি/আওয়ার বেগে থিটা কোণ করে এই পারে, মানে এই লম্বের সাথে থিটা কোণ করে সে যেতে আরম্ভ করলো। দিয়ে দেখো যখন সে এইদিকে যাবে সত্যটাকে এইদিকে ঠেলবে, তাহলে কি হবে? অটোমেটিক্যালি কিছুক্ষণ পর সে আড়াআড়িভাবে এইখানে পৌঁছাবে। আর সে যদি এইভাবে যাত্রা শুরু করতো তাহলে তো এইসব জায়গায় গিয়ে পৌঁছাতো, মানে একটা ড্রিফট হয়ে যেত। তো যাই হোক, তো তোমাকে বলেছে যে তোমার এটা চাইছে, তো তোমার এটা জানা আছে, এটা জানা নেই। এটা কিন্তু খুব সহজে তুমি পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে বলো তো? 15 মিনিটে 1 কিলোমিটার গেছে, তার মানে তার যে এক কথায় কি বলতে পারি, ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার যদি আমি বলি সেটা কত? তার মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, সেটা দেখো খুব সহজে পেয়ে যাবে। বেগ কী করে পেয়ে যাবে না, দূরত্ব কত 1 কিলোমিটার বাই সময় কত 15 মিনিট। 15 মিনিট মানে 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা। 15 মিনিট মানে 1/4 ঘন্টা, তাহলে এটা কত এলো 4 কিমি/আওয়ার। তার মানে লব্ধি যে বেগে যে পৌঁছাচ্ছে নৌকাটা, যে লব্ধি বেগে পৌঁছাচ্ছে, লব্ধি বেগ কেন কথাটা এলো? কারণ নদীর স্রোতটাকে এদিকে নিয়ে যাচ্ছে, স্রোত এদিকে নিয়ে যাচ্ছে। তার মানে এটা কত এলো? এটা এলো তোমার 4। তাহলে তোমাকে এটা বের করতে হবে। তো এটা কি করে বের করবে? খুব সহজ, এটাকে তুমি প্যারালালি এখানে শিফট করে দাও, এটাকে প্যারালালি এখানে তুমি শিফট করতে পারো, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তোমার কত বললাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে বুঝতে পারছো এটা কত হবে? এটা হবে, বের করে নাও, যে 5 স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস এই বেগটাকে আমি ভিআর মনে করছি, তাহলে ভিআর স্কোয়ার। অতএব ভিআর স্কোয়ার সমান কত? 25 - 16, তার মানে 9। অতএব ভিআর সমান কত এলো? ভিআর ইকুয়াল টু 3 কিমি/আওয়ার। অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 3 কিমি/আওয়ার, ঠিক আছে? বেশ, তো আরও অনেকগুলো প্রবলেম ছিল, সবগুলো হয়তো সময়ের অভাবে করাতে পারলাম না। তো দেখি যদি নেক্সট কোনো ভিডিওতে করানো যায়, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করে, আশা করছি যেগুলো বুঝিয়েছি তোমাদেরকে তোমরা একবারে দেখো। যদি কোনো সমস্যা হয় আমাকে প্লিজ জানিও, কারণ তোমরা যদি জানাবে, তোমরা বলবে, তবেই আমি নিজে বুঝতে পারবো, আমার ফল্ট বা ত্রুটিগুলো আমরা বুঝতে পারবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি, সেই জন্য আমি তোমাদেরকে দেখার অনুরোধও করেছি আগে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি নতুন করে মোটিভেশন পাই। থ্যাংক ইউ।